গত ক্লাসে আমরা ওই মাল্টিপ্লেক্সিং কি পড়তেছিলাম, তোমার সিনক্রোনাস টিডিএম না, সিনক্রোনাস টিডিএম করতেছিলাম। সিনক্রোনাস টিডিএম আমরা পড়ে আসছি এবং আমরা কয়েকটা ম্যাথ দেখছিলাম। লাস্টে আরেকটা ম্যাথ দেখি আমরা সিনক্রোনাস টিডিএম এর। এটাতে বলা হয়েছে যে 4টা 1 kbps কানেকশন মাল্টিপ্লেক্স করা হয়েছে এরকমই। 4টা 1 k, এখানে এমবিপিএস আছে, এর জায়গায় কেবিপিএস হবে। 4টা 1 kbps 1 kbps তোমার কানেকশন মাল্টিপ্লেক্স করা হয়েছে। একটা ইউনিট হচ্ছে একটা বিট, তাহলে এগুলা একটা বিট। এখানে যেমন একটা বিট, ওখানে একটা বিট, একটা ইউনিট, একটা ডেটা ইউনিট, একটা বিট, এর থেকে বেশি না। বলছে মাল্টিপ্লেক্সিং করার আগে মাল্টিপ্লেক্সিং করার আগে 1 বিটের ডিউরেশন বের করো। 2 নাম্বার বলছে লিঙ্কের ট্রান্সমিশন রেট বের করো। তারপর 3 নাম্বার হচ্ছে একটা টাইম স্লটের ডিউরেশন বের করো, এবং 4 নাম্বার হচ্ছে একটা ফ্রেমের ডিউরেশন বের করো। ইজি, কঠিন কিছু বলে নেই। 1 নাম্বার হলো তোমার একটা বিটের ডিউরেশন। তাহলে আমাকে তো এই মাল্টিপ্লেক্সিং এর আগে বলে দিচ্ছে যে 1 kbps কানেকশন। তাহলে 1 kbps কানেকশন হলে আমি একটা বিটের ডিউরেশন বের করতে পারবো না? তার মানে হচ্ছে 1000 বিট যায়, 1000 বিট হচ্ছে তোমার 1 সেকেন্ড, 1000 বিট লাগে 1 সেকেন্ড। তাহলে 1 বিটের ডিউরেশন কত, ঠিক না? ঠিক আছে, এটা বুঝছো? 1 নাম্বার, 1 নাম্বারটা বুঝো নাই? আসো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। 1 নাম্বারটা বোঝা গেছে স্যার। জি তাহলে স্যার। হ্যাঁ, 1 নাম্বারটা গেল। 2 নাম্বার হচ্ছে লিঙ্কের ট্রান্সমিশন রেট। লিঙ্ক বলতে যখনই লিঙ্ক বলে তখন আমরা বুঝি ইন্ডিভিজুয়াল, এগুলো না। লিঙ্ক মানে হচ্ছে এটা, লিঙ্ক মানে হচ্ছে এটা। তাহলে আমরা যখন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সেন্ডার থেকে যখন লিঙ্কে চলে আসব, আমরা দেখছি কি ইনপুটের যেটা রেট হয়, ঠিক আছে, ওইটাকে নাম্বার অফ ইনপুট দিয়ে লিঙ্কের রেটটা, ফর এক্সাম্পল এখানে নাম্বার অফ ইনপুট যদি 4 হয়, তাহলে তুমি এই 4 দিয়ে ইনটু ইনপুট রেটকে গুণ করবা। ইনপুট রেটকে, ইনপুট আর লিখতেছি আমি, ঠিক আছে, ইনপুট রেটকে গুণ করবা 4 দিয়ে। এটাই তো আমরা দেখছি। হুম, যেহেতু তোমার ডিউরেশনটা কমে যায়, ইনপুট রেটটা ওইভাবে বাড়ে, এগুলো তো দেখে আসছি আমরা গত ক্লাসে, ঠিক আছে না? জি স্যার। তাহলে এটা হলো তোমার 4 kbps হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু ইনপুট রেট 1 kbps ছিল, এটা 4 kbps হয়ে যাবে। তারপর হচ্ছে ডিউরেশন অফ এ টাইম স্লট, ঠিক আছে। স্লট, ডিউরেশন অফ এ টাইম স্লট, তার মানে কোনটার ডিউরেশন বলো তো? এখানে ডিউরেশন অফ এ টাইম স্লট মানে এখানে কোনটা? এখানে টাইম স্লট কোনটা? তোমরা কি এখানে নিতে পারো? উম, আচ্ছা, টাইম স্লট এখানে কোনটা বলো তো? এটা না? এটা না জি টাইম স্যার। স্লট? তাহলে এই এটার টাইম স্লট কত বলতেছে? এই টাইম স্লটটার ডিউরেশন কত? টাইম স্লটের ডিউরেশন এখানে যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে নাকি? এখানে যে ডিউরেশন বিটের, এখানে 1 বিটের ডিউরেশন তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে নাকি? হবে? জি স্যার। আচ্ছা,
তাহলে 4/1 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে ছিল ইনপুটের ডিউরেশন ছিল 1 মিলি সেকেন্ড, ইনপুটে এই বিটটার ডিউরেশন ছিল 1 মিলি সেকেন্ড। আর ঠিক সেম এটা যখন টাইম স্লটে তুমি এটাকে ফিট করবা তখন এটা ডিউরেশন হয়ে যাবে 1/4 মিলি সেকেন্ড। ঠিক আছে, আর লাস্টে বলছে তোমার ডিউরেশন অফ এ ফ্রেম। তাহলে একটা ফ্রেম হচ্ছে এটা, একটা ফ্রেম, আমরা অলরেডি একটা একটা বিটের ডিউরেশন বের করে ফেলছি। তাহলে একটা ফ্রেমে 4টা বিট থাকতেছে, তাহলে এটা হবে একটা ফ্রেমের ডিউরেশন হবে 1/4 × 4, নাকি? একটা ফ্রেমে যেহেতু 4টা বিট আছে, একটা বিটের ডিউরেশন যেহেতু এটা একটা স্লটের, তাহলে একটা ফ্রেমের ডিউরেশন হচ্ছে কত, 1 না? জি স্যার। ইজি। এটা হলো তোমার কি সিনক্রোনাস টিডিএম না, সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এরপর আসো স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। এই কথাটা থেকেই, স্ট্যাটিস্টিক্যাল থেকেই অনেক কিছু বোঝা যায় এখানে কি করতে যাচ্ছে। আমরা সিনক্রোনাস টিডিএম এ দেখছি প্রত্যেকটা ইনপুটের জন্য একটা রিজার্ভ স্লট থাকে আউটপুট ফ্রেমে, প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট ফ্রেমে একটা করে রিজার্ভ স্লট থাকে। ঠিক আছে, ফর এক্সাম্পল এই ফিগারটা দেখো, এখানে 5টা ইনপুট লাইন আছে, প্রত্যেকটা ইনপুট লাইনের জন্য ওর যে বিটটা, ওর জন্য একটা স্লট, বি1 এর জন্য একটা স্লট, সি এর জন্য একটা স্লট, ডি এর জন্য একটা স্লট, ই এর জন্য একটা স্লট। একইভাবে পরের ফ্রেমটাতেও প্রত্যেকের জন্য একটা একটা স্লট। এটাই এতক্ষণ আমরা পড়ে আসছি সিনক্রোনাস টিডিএম, ঠিক না? জি স্যার। এখন এমন হইতে পারে যে দেখো সি এর কোনো ডেটা এই মুহূর্তে পাঠানোর নাই, তারপরে আমি সি এর জন্য এখানে স্লট রিজার্ভ করে রাখছি। তাহলে এটা হচ্ছে ব্যান্ডউইথের ওয়েস্টেজ। এখানে এসে আবার তোমার কি বলে, মনে করো দেখো প্রথম স্লটটাতে, প্রথম টাইমে, হ্যাঁ, ই এর কোনো ডেটা পাঠানোর নাই, তারপর আমি ই এর জন্য রিজার্ভ করে রাখছি। ঠিক আছে, তাহলে এই যে এগুলো যে রিজার্ভ করে রাখছি, যদিও এদের এই সময় ডেটা পাঠানোর নাই, এটা হচ্ছে ওয়েস্টেজ অফ ব্যান্ডউইথ। এখন আমি এটাকে প্রিভেন্ট করতে পারি, এটাকে মানে এই ওয়েস্টেজটা প্রিভেন্ট করতে পারি যদি আমি সিনক্রোনাস টিডিএম ইউজ না করে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম ইউজ করি। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ আমি যেটা করি, এভাবে কারোর জন্য রিজার্ভ করে রাখি না, কোনো ফ্রেমের মধ্যে কোনো জায়গা, কোনো স্লট কারোর জন্য রিজার্ভ করে রাখি না। যার ডেটা পাঠানোর আছে ওকেই আমরা ওইটা দিই, ওই ফ্রেমের মধ্যে অতটুকু সংখ্যকই আমরা জায়গা রাখি, মানে ফ্রেমের লেংথটা ফিক্স না এখানে। ঠিক আছে, যাদের যাদের ডেটা পাঠানোর আছে ওদেরকেই আমরা দিই। যেমন ধরো প্রথমে হচ্ছে আমি এখানে দেখো, এখানে 5টা লাইন আছে, আমি এখানে ফ্রেমে 5টা স্লট রাখবো না, আমি যাদের যাদের ডেটা পাঠানোর আছে ওদেরকে দিব। ফর এক্সাম্পল প্রথমে আমি A1 কে দিচ্ছি, A1 এর ডেটা পাঠানোর আছে, B1 কে দিচ্ছি। ঠিক আছে, C1 এর নাই, এখানে আমি ওইটাতে আমি রিজার্ভ করছিলাম C1 এর জন্য, কিন্তু এখানে C1 এর জন্য রিজার্ভ করি। D1 এর ডেটা পাঠানোর আছে, ওকে দিছি, শেষ। পরের ফ্রেমে আবার তোমার B2 এর ডেটা পাঠানোর আছে, পরে এসে এটাতে এই জায়গায় এসে B2 কে দিছি, তারপর D2 কে দিছি, তারপর E2 কে দিছি। ঠিক আছে, তাহলে আমি ডাইনামিক্যালি অ্যালোকেট করতেছি স্লটগুলো, ফিক্সড ভাবে অ্যালোকেট করতেছি না, ডাইনামিক্যালি অ্যালোকেট করতেছি। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। হ্যাঁ,
ওকে, তাহলে এখন তোমার স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ তুমি শুধু ডেটা না, তুমি যেহেতু এখানে এখানে তুমি ফিক্স ভাবে জানো যে এই জায়গা এটা এর জন্যই প্রথম জায়গাটা, প্রথম যে কোনো ফ্রেমের প্রথম জায়গাটা এর জন্যই, তাহলে প্রথম ফ্রেমের এই জায়গাটা এর জন্য, দেখছো এই জায়গাটা এর জন্য, এটা তুমি জানো। ঠিক আছে, তাহলে সিনক্রোনাস টিডিএম এ এটা বলার দরকার নাই। ঠিক আছে, এই ডেটাটা হচ্ছে এর লাইনের, এর ইনপুট লাইনের ডেটা, এই লাইনের ডেটা, এটা যখন আবার আউটপুটে যাবে তখন সে আউটপুট লাইনের আউটপুট লাইনে যে, এটা তো তোমার চ্যানেল, এদিকে যাওয়ার পর এদিকে যাওয়ার পর এটা আবার লাইন এ তে যখন যাবে সে তখন এটা থেকেই নিবে, এই ফ্রেম থেকেই নিবে। ঠিক আছে, এই প্রথম ফ্রেমটা থেকেই লাইন এ নিবে, ঠিক না, আউটপুটে গিয়ে, আর দ্বিতীয়টা থেকে লাইন বি নিবে। ঠিক আছে, দ্বিতীয় জায়গাটা থেকে, দ্বিতীয় স্লটটা থেকে লাইন বি আউটপুট নিবে না, বুঝছো? তৃতীয়টা থেকে, তৃতীয়টা থেকে কে নিবে, লাইন সি, নাকি জি স্যার। লাইন সি নিবে। তাহলে এখানে তো এগুলো ফিক্সড করে আছে বলে এটা বলার দরকার হয় না যে কোনটা থেকে কে নিবে। কিন্তু এখানে তো প্রথম, এখানে যেহেতু তুমি ডাইনামিক্যালি অ্যালোকেট করতেছো, প্রথম স্লটটা তুমি কখনো যদি এ এর ডাটা পাঠানো থাকে তাহলে এ কে দিচ্ছ, আর পরের তাতে দেখো পরের ফ্রেমে দেখো এ এর ডেটা পাঠানো নাই, তাহলে তুমি প্রথম স্লটটা বি কে দিচ্ছ, নাকি প্রথম স্লটটা বি কে দিচ্ছ। কাজেই এই জায়গাগুলো ফিক্স না বলে তোমার অ্যাড্রেসটা বলে দিতে হবে সাথে, স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ সাথে সাথে তোমার অ্যাড্রেসটাও বলে দিতে হবে যে এটা কার, এই এটা কার, কে নিবে, কার কাছে যাবে। তাহলে তুমি দেখো ওই জন্য তুমি অ্যাড্রেসটাও সাথে দিয়ে দিচ্ছ স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ, এটা হচ্ছে এ, এই জায়গাটা এ এর জন্য, এই ডেটাটা হচ্ছে বি এর লাইনে যাবে, তারপর ডি ওয়ান ডেটাটা ডি এর লাইনে যাবে। পরের ফ্রেমে দেখো, তো পরের ফ্রেমের প্রথম স্লটের যে ডেটাটা আছে, সেকেন্ড ফ্রেমের প্রথম স্লটের ডেটাটা হচ্ছে বি টু, তাহলে এটা তুমি বলে দিতে হচ্ছে তোমার এটা বি এর লাইনে যাবে, কারণ আগের ফ্রেমে এটা ছিল এ এর জন্য অ্যালোকেটেড, পরের ফ্রেমে এসে যেহেতু এ এর ডেটা নাই তুমি এটা দিছো বি, বি কে, লাইন বি কে, লাইন বি এর বি টু এর ডেটাটা যাচ্ছে, তাহলে তুমি ওকে এখানে অ্যাড্রেসটা বলে দিছো এটা হচ্ছে বি এর ডেটা, বুঝছো? তাহলে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ এভাবে অ্যাড্রেসটা দিয়ে দিতে হচ্ছে কেন, বুঝছো? বুঝছো? জি স্যার। আচ্ছা, কোয়েশ্চেন থাকলে এই পর্যন্ত বলতে পারো। তাহলে তুমি যদি আহ আমরা তো এগুলো এবিসি দিয়ে দেখাইছি না, তুমি যদি এগুলো এগুলো যদি বিট হয়, মনে করো এগুলো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বিট, এ ওয়ানটা হচ্ছে ওয়ান অথবা জিরো বিট, বি ওয়ানটা হচ্ছে ওয়ান অথবা জিরো বিট, ডি ওয়ানটা হচ্ছে ওয়ান অথবা জিরো বিট, তাহলে একইভাবে তুমি যদি এই অ্যাড্রেসটাকেও যদি বিট দিয়ে প্রকাশ করো, এই এ ছোট বি ছোট ডি, এই অ্যাড্রেস, এগুলো হচ্ছে অ্যাড্রেস, এগুলোকে তুমি যদি বিট দিয়ে প্রকাশ করো, তাহলে তুমি ধরো তোমার যদি 8টা আউটপুট লাইন থাকে না, তাহলে তুমি এগুলোর অ্যাড্রেসকে এভাবে লিখতে পারবা, 000, সরি 000, তারপর ডি হচ্ছে ধরো 001, এভাবে 8টা লাইনের অ্যাড্রেস তুমি বলে দিতে পারো বিট দিয়ে। তাহলে তুমি বলতেছো যে এ ওয়ানটা যদি, এ ওয়ান বিটটা যদি ওয়ান হয়, এটা 000 লাইনে যাবে, বি ওয়ান বিটটা মনে করো জিরো, তাহলে জিরো, এই পার্টটা হচ্ছে ডেটা, এই পার্টটা হচ্ছে ডেটা, আর সরি ডি, আচ্ছা এই পার্টটা হচ্ছে ডেটা, আর এই পার্টটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। ঠিক আছে, ওকে। এখন তোমার একটা জিনিস চিন্তা করতে হবে, ওটা হলো তোমার যদি তোমার ডেটা পাঠাচ্ছ মনে করো 1 বিট করে, ডেটা যদি কম হয়, ঠিক আছে,
নর্মালি এটা কখনো হবে না যে ডেটা 1 বিট ডেটা পাঠানোর জন্য 3 বিট অ্যাড্রেস। এটা কেমন জানি না জিনিসটা। 1 বিট ডেটা, এটা অনেকটা হচ্ছে তুমি 10 টাকার জিনিস আনার জন্য 100 টাকা খরচ করতেছো এরকম, 10 টাকার জিনিস আনার জন্য 30 টাকা খরচ করতেছো এরকম, ঠিক না? তোমার যদি জি স্যার। 1 বিট ডেটার জন্য 3 বিট অ্যাড্রেস যদি পাঠাতে হয়, এটা হবে এরকম। তাহলে অ্যাকচুয়ালি বেশি এরকম হবে না কখনো, কারণ তোমার লাইনের সংখ্যা কম থাকবে তোমার ডেটার তুলনায়। ঠিক আছে, লাইনের সংখ্যা ডেটার তুলনায় অনেক কম থাকে। লাইনের সংখ্যা কম মানে হচ্ছে অ্যাড্রেস, এখানে লাইনের সংখ্যা 8টা, তাহলে আমি 3 বিটের অ্যাড্রেসিং ইউজ করছি। লাইনের সংখ্যা কম হলে তোমার অ্যাড্রেসিং এর জন্য বিটও কম লাগবে। তো ওই জিনিসটাই বলছে, ইন স্ট্যাটিস্টিক্যাল টিডিএম a block of data is many bytes while the address is just a few bytes। ঠিক আছে, আমরা আমরা বুঝার সুবিধার জন্য এখানে ধরো 1 বিট 1 বিট করে বলছি, কিন্তু এটা যদি তুমি একটা ব্লক, মানে এটাকে টি1টাকে যদি এরকম একটা পুরো বিট স্ট্রিং ধরো, ঠিক আছে, তাহলে অনেক বেশি বিট হয়ে যাচ্ছে। আমরা তো বুঝার সুবিধার জন্য 1 বিট 1 বিট করে ধরছি ডেটাটা। ঠিক আছে, তো তুমি যদি এটাকে একটা পুরো ব্লক ধরো, তাহলে দেখবা তোমার পুরো একটা ব্লক চিন্তা করো, তাহলে তোমার দেখবা ডেটা বিটটা অ্যাড্রেসিং এর বিটের চেয়ে অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে তোমার ওইটা কোনো সমস্যা না। ঠিক আছে? তাহলে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ তোমার আহ, যে আমরা দেখছি সিনক্রোনাস টিডিএম এ তোমার যে লিঙ্কের ব্যান্ডউইথটা, একটা ফিগার আঁকলে মনে হয় ভালো হবে। সিনক্রোনাস টিডিএম এ সিনক্রোনাস টিডিএম এ তোমার যদি এভাবে এ বি সি তিনটা থাকে, এরা মনে করো একটা, এরা একটা তোমার ইয়েতে যাচ্ছে, লিঙ্কে যাচ্ছে। আবার আমি এদিকে গিয়ে এদেরকে আলাদা করতেছি না, আলাদা করতেছি। তাহলে এদের যে কম্বাইন্ড ব্যান্ডউইথ লাগবে, ওর যে যেটা লাগবে, ওর যেটা লাগবে, ওর যেটা লাগবে, এদের যে কম্বাইন্ড ব্যান্ডউইথটা লাগবে, এই তিনটার, এটার এটারটা ওটার সমান হবে। ঠিক আছে, এটার ব্যান্ডউইথটা ওটার সমান হবে, তিনটার ব্যান্ডউইথের কম্বিনেশনের সমান হবে, অবশ্যই সমান হইতে হবে। ঠিক আছে, মানে তুমি, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তুমি এদের জন্য যতটুকু রাখতেছো, এদের এটার ক্যাপাসিটি অতটুকু হইতে হবে। মনে করো এটার জন্য লাগতেছে প্রত্যেকের জন্য 2 MBPS করে লাগতেছে, তাহলে ওর অবশ্যই 6 MBPS হইতে হবে। ঠিক আছে, তিনজনের জন্য। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ যেটা হবে, তুমি এখানে আরেকটু ইকোনমিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ তুমি খরচ আরো কম করতে চাচ্ছ, কারণ তুমি দেখতেছো ওদের থিওরিটিক্যাল ব্যান্ডউইথ 2 MBPS লাগাচ্ছে, কিন্তু লাগতেছে 2 MBPS লাগতেছে, কিন্তু ওদের কিন্তু তোমার ইয়ে নাই, কি বলে, অনেক সময় ডেটা পাঠানোর নাই। থিওরিটিক্যালি তাদের 2 MBPS লাগলেও অনেক সময় তাদের ডেটা পাঠানোর থাকতেছে না, কাজেই তোমার এত লাগবে না ব্যান্ডউইথটা লিঙ্কের। তুমি এটা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করে দেখছো, স্ট্যাটিস্টিক্যাল বলতেছে এই জন্যই যে স্ট্যাটিস্টিক্যালি তুমি অ্যানালাইজ করে দেখছো যে ওর যদিও 2 MB 2 MBPS ওর লাগে ব্যান্ডউইথ, কিন্তু ওর সবসময় আসলে ডাটা পাঠায় না, অনেক সময় তার ডেটা পাঠানো থাকে না। হ্যাঁ, ওরও এরকম অনেক সময় থাকে না, ওরও অনেক সময় থাকে না। এগুলোকে অ্যানালাইজ করে এখন তুমি ঠিক করবা যে আসলে ওর তিনজনের মিলিত ব্যান্ডউইথ 2 + 2 + 2 6 অ্যাকচুয়ালি লাগবে না, অ্যাকচুয়ালি আমার 4 দিলেই হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? জি স্যার। তাহলে এখানে এই লিঙ্কের ব্যান্ডউইথটা এদের কম্বাইন্ড ব্যান্ডউইথ থেকে কম হবে। হ্যাঁ, তাহলে আমার ব্যান্ডউইথ সেভ হচ্ছে, এবং ব্যান্ডউইথ সেভ হওয়া মানে হচ্ছে তোমার টাকা সেভ হওয়া, সহজ কথায়। হুম, ওকে। তারপর হলো
তোমার স্প্রেড স্পেকট্রাম। স্প্রেড স্পেকট্রামে আমরা যেটা করি, ওয়্যারলেসে আমরা স্প্রেড স্পেকট্রামটা ইউজ করি। তো এটার কয়েকটা সুবিধা আছে। একটা হচ্ছে তোমার ইভসড্রপার মানে হচ্ছে মাঝখান থেকে অন্য কেউ যে তোমার কমিউনিকেশন শুনতে চাচ্ছে। মনে করো তোমার মোবাইলে তুমি একজনের সাথে কথা বলছো, এটা আরেকজন শুনতে চাচ্ছে মাঝখান থেকে, এটা একটা। হুম। এবং আরেকটা হচ্ছে তোমার সিগন্যালটাকে জ্যাম করে দিতে যাচ্ছে, সিগন্যাল জ্যামিং এর নাম শুনছো? সিগন্যাল জ্যামার বা সিগন্যাল জ্যামিং এর নাম শুনছো? জি স্যার। সিগন্যাল জ্যামার কি করে জানো? তোমার কোনো একটা জায়গায় মানে তোমার ওই মোবাইল সিগন্যালটা কাজ করবে না, ঠিক আছে? স্যার এগুলো কি ওয়্যারলেস এর ক্ষেত্রে? ওয়্যারলেসের ক্ষেত্রে, ওয়্যারলেসের ক্ষেত্রে। তাহলে এটার অ্যাপ্লিকেশন, সিগন্যাল জ্যামারের অ্যাপ্লিকেশন প্রচুর আছে। যেমন ধরো তোমার যে কোনো জায়গায় সিকিউরিটি, হাই সিকিউরিটি কোনো একটা প্লেস আছে, ওই জায়গায় তোমার আহ, তুমি গেলে দেখবা তোমার মোবাইল সিগন্যাল কাজ করতেছে না, ঠিক আছে? জি স্যার, মসজিদে মাঝে মাঝে দেয়। এমনকি মসজিদেও হয়, আছে এটা। তারপর হলো তোমার আহ, তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন সিগন্যাল জ্যামিং এর। এমনকি তোমার এয়ারক্রাফটের মনে করো সিগন্যাল করতেছে, এয়ারক্রাফটের সিগন্যাল জ্যামিং করতেছে, তাহলে ওখানে এয়ারক্রাফটে যে ওরা ওয়্যারলেস যে সিগন্যালটা ইউজ করতেছে, এটা ওরা ওদের মানে অ্যালাইদেরকে পাঠাতে পারবে না আর কি, ঠিক আছে? আহ আরেকটা হলো তোমার ইভসড্রপার। ইভসড্রপার মানে হচ্ছে জ্যামিং এক জিনিস, তুমি ওর সিগন্যালটাকে আটকায় দিতে চাচ্ছ, তোমার এটা শোনার ইচ্ছা নাই। আর ইভসড্রপারটা হচ্ছে তুমি শুনতে চাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি স্প্রেড স্পেকট্রামের হচ্ছে এই দুইটা জিনিস তুমি করতে পারো স্প্রেড স্পেকট্রাম করে। ইভসড্রপিং এবং জ্যামিং, এই দুটাকে তুমি প্রিভেন্ট করতে পারো, ঠিক আছে? তো এটাকে বলতেছে স্প্রেড স্পেকট্রাম কি করে, অরিজিনাল যে সিগন্যালটা কোন একটা স্টেশনের, সেটা যে ব্যান্ডউইথটা দখল করে আছে ওইটা থেকে তাকে স্প্রেড করে দেয়। ফর এক্সাম্পল অরিজিনাল ব্যান্ডউইথটা যদি বি হয়, তাকে স্প্রেড করে ব্যান্ডউইথটাকে বিএসএস এ নিয়ে যায়। হ্যাঁ, বিএসএস এ নিয়ে যায়। এটা এটা কেমনে তোমার প্রিভেন্ট করে এটা, ওটাতে আমরা বুঝবা তোমরা এখন, তো বলতেছি আমি। আহ, তাহলে স্প্রেড স্পেকট্রামে তোমার আহ, এটা বলছে এটা এটা হচ্ছে রিডান্ডেন্সি অ্যাড করা, কোন একটা অতিরিক্ত জিনিস অ্যাড করার মতো জিনিসটা। তুমি যেটাকে মানে সিগন্যালের ব্যান্ডউইথটাকে বাড়াই দিচ্ছ অরিজিনাল থেকে, এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি অ্যাড করা, ঠিক আছে? তাহলে স্প্রেডিং প্রসেসটা হয় তোমার সোর্স মানে দিয়ে, যখন তুমি অরিজিনাল সোর্স থেকে যখন তুমি সিগন্যালটা ক্রিয়েট করতেছো, তারপরে তোমার স্প্রেডিং প্রসেসটা হয়। এটা কমন সেন্স, ঠিক আছে? তাহলে তোমার দেখো, তোমার অরিজিনাল সোর্সের যে সিগন্যালটা ওইটার ব্যান্ডউইথ হলো এটা, মনে করো 10 থেকে 100, ঠিক আছে? এখন তুমি এটাকে করে দিলা, স্প্রেডিং করার পরে তুমি এটাকে 10 থেকে 500 পর্যন্ত ছড়াই দিলা। হ্যাঁ, তাহলে এটার জন্য একটা স্প্রেডিং কোড ইউজ করা হয়, যেটা দিয়ে তোমার স্প্রেডিং প্রসেসটা অ্যাচিভ করা হয়, ঠিক আছে? তাহলে স্প্রেডিং কোড হলো তোমার কতগুলো বিট, যেগুলো অনেকটা র্যান্ডম, সুডো র্যান্ডম বলা হয় এগুলোকে, এগুলোকে র্যান্ডম বলা যায়, ঠিক আছে? তো এরকম একটা র্যান্ডম কোড, র্যান্ডম বিট দিয়ে, বিট স্ট্রিং দিয়ে, ফর এক্সাম্পল তোমার ধরো যে কোনো বিট স্ট্রিং, এরকম একটা বিট স্ট্রিং দিয়ে, ঠিক আছে, অরিজিনাল সিগন্যালটাকে মাল্টিপ্লিকেশন করে থেকে তোমার ব্যান্ডউইথটাকে স্প্রেড করা হয়। তাহলে
তোমার ব্যান্ডউইথ এই যে স্প্রেড স্পেকট্রাম, এটা দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম, এফএইচএসএস, ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম। আর একটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, ডিএসএসএস। ঠিক আছে, এফএইচএসএস এবং ডিএসএসএস। এখন ওই যে দুইটা উদ্দেশ্য বলছিলাম, জ্যামিং এবং ইভসড্রপিং, দুইটা উদ্দেশ্য, ওগুলোতে আসতেছি, ওগুলো আসবে, ক্লিয়ার হবে সামনে কিভাবে ওগুলো অ্যাচিভ করা যায়। ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রামে বলতেছে কি করা হয়, এমটা ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কে মডুলেট করে সোর্স সিগন্যালটা। সোর্স, আমরা তো মডুলেশন পড়ছি না, আমরা তো সোর্স সিগন্যালটা দিয়ে ক্যারিয়ার সিগন্যালকে মডুলেট করি না, সোর্স সিগন্যাল দিয়ে ক্যারিয়ার সিগন্যালকে করি, মডুলেট করি। কার কার মনে আছে? হ্যালো, মডুলেশন কি কার কার মনে আছে? স্যার মডুলেশন হচ্ছে আমি একটা একটা উইক ওয়েভকে আমি মিক্স করব। না, মডুলেশন হচ্ছে যে কোনো একটা সিগন্যালের একটা প্রপার্টিকে আরেকটা সিগন্যালের অনুযায়ী চেঞ্জ করা। যে কোনো সিগন্যালের একটা প্রপার্টিকে আরেকটা সিগন্যাল অনুযায়ী চেঞ্জ করা। ঠিক আছে, মনে করো তোমার একটা একটা এরকম একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে। ঠিক আছে, এখন আবার আমাদের কথা আছে একটা, এটা হলো আমাদের কথা, আমাদের কথা সাধারণত লো ফ্রিকোয়েন্সি। তো আমাদের কথাটা দিয়ে যদি তুমি আহ, এটার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতেছো আমাদের কথার অনুসারে, আমাদের কথার এমপ্লিটিউড অনুসারে। ঠিক আছে, আমাদের কথার এমপ্লিটিউড অনুসারে এটার এই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতেছো। ঠিক আছে, জি স্যার। এটা করি কেন আমরা? নর্মালি এটা করি, নর্মালি যে আমাদের কথাগুলো এগুলো দূরে যেতে পারে না, দূরে ট্রাভেল করতে পারে না। আমরা যদি এটাকে হাই ফ্রিকোয়েন্সির উপর একটা বসাই দিই, এটাই কেরিয়ার হিসেবে কাজ করে, এটাই কেরিয়ার হিসেবে তাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। ঠিক আছে, এটাই তোমার ওয়্যারলেসে ট্রাভেল করে অনেক দূর যেতে পারে, এই ধরনের মডুলেটেড সিগন্যাল। ওই জন্যই আমরা মডুলেশন করি। নর্মালি তো আমি একটা কথা বললে এটা সর্বোচ্চ কয়েক মিটার যাবে, ঠিক না? কিন্তু আমি যখন এটাকে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার দিয়ে মডুলেট করব, মডুলেট করার পরে ওয়্যারলেসে দিয়ে ছেড়ে দিব, তখন সেটা অনেক দূর যেতে পারবে। ঠিক আছে, এভাবেই আমরা ম্যাপে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন তো পড়ে আসছি আমরা, না? ঠিক আছে, সোর্স সিগন্যাল জি স্যার। সোর্স জি স্যার। দিয়ে আমরা ক্যারিয়ার সিগন্যালটাকে মডুলেট করতেছি। তাহলে এমটা ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিকে আমরা আমাদের সোর্স সিগন্যালটা দিয়ে এটাকে করব এরকম এরকম আটটা, মনে করো আটটা সিগন্যালকে আমি মডুলেট করলাম। কোনটা দিয়ে? এটা দিয়ে, অরিজিনাল সোর্স সিগন্যালটা দিয়ে। ঠিক আছে, এরকম আটটাকে। আচ্ছা, তাহলে আহ, তোমার এই যে এটা করার পরে, এই মডুলেশনটা এভাবে আটটাকে যখন মডুলেট করব, তাহলে এই সোর্স সিগন্যালটা যে ব্যান্ডউইথটা অকুপাই করবে, এটা অবশ্যই ডেফিনেটলি তার অরিজিনাল ব্যান্ডউইথ যেটা ছিল তার চেয়ে বেশি হবে। ঠিক আছে, জি বিএফ, স্যার। হ্যাঁ, তার চেয়ে বেশি হবে। কারণ আমাদের এখন যে কথাটা, এটা তো আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনেই দেখে আসছি। আমরা যখন ফ্রিকোয়েন্সি মডুলেশন করি, তখন ফ্রিকোয়েন্সি মডুলেশনের পরে যে ব্যান্ডউইথটা হয়, ওইটা অরিজিনাল সোর্স সিগন্যালের ব্যান্ডউইথ থেকে, অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথ থেকে বেশি হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে তাহলে ব্যান্ড
এখানে তো তোমার স্প্রেড স্পেকট্রাম হচ্ছে, যেহেতু ব্যান্ডউইথটাকে আমি ছড়াই দিচ্ছি, একটা ব্যান্ডউইথ থেকে আমি 8টার মধ্যে ছড়াই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করি এটা একটু দেখি। একটা ফিগার 6.28-এ দেখো, ফিগার 6.28 একটা অরিজিনাল সিগন্যাল আছে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সোর্স সিগন্যালটা, সোর্স সিগন্যাল, আর এটা হলো তোমার ক্যারিয়ার সিগন্যাল না, ক্যারিয়ার। তাহলে আহ এটা বুঝছো তো? এখন মডুলেটর, তার মানে এটা দিয়ে এটাকে মডুলেট করতেছি, সোর্স দিয়ে ক্যারিয়ারকে মডুলেট করতেছি আমি। এটাকে জাস্ট একটা মাল্টিপ্লিকেশন সিম্বল হিসেবে দেখাচ্ছে মডুলেশনটাকে, এবং রেজাল্ট হচ্ছে আমাদের স্প্রেড সিগন্যালটা। ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার, ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার এখানে আছে সিউডো র্যান্ডম কোড জেনারেটর, আর এদিকে আছে ফ্রিকোয়েন্সি টেবল। তাহলে এই জিনিসটা কি দেখো, সিউডো র্যান্ডম কোড জেনারেটর হচ্ছে এরকম কে বিটের কতগুলো কোড জেনারেট করে। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা মনে করো তোমার র্যান্ডমলি তুমি এগুলোকে জেনারেট করছো, তুমি এক টাইমে 000 জেনারেট করতেছো, আরেক টাইমে 111 জেনারেট করতেছো, পরের টাইমে 110 জেনারেট করতেছো, পরের টাইমে 111 জেনারেট করতেছো। বুঝতে পারছো? তাহলে এভাবে তুমি সিউডো র্যান্ডমলি এভাবে জেনারেট করবা। আবার তুমি একটা টেবল ঠিক করে দিছো, ফ্রিকোয়েন্সি টেবল। যখন তোমার 00 বিট জেনারেট, এই 000 জেনারেট করবে, তখন তুমি ফ্রিকোয়েন্সি ইউজ করবা, তখন তুমি মডুলেশনের জন্য ফ্রিকোয়েন্সি ইউজ করবা, যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ওইটা ইউজ করবা 200 কিলোহার্টজ। যখন তোমার 001 জেনারেট করবা সিউডো র্যান্ডম ইয়েতে, যখন 001-এর জন্য তুমি ইউজ করবা 300 কিলোহার্টজ। ঠিক আছে, এবং 111-এর জন্য তুমি ইউজ করবা 900 কিলোহার্টজ। তাহলে দেখো এখান থেকে যখন 000 জেনারেট করতেছে, তখন ফর এক্সাম্পল তুমি ইউজ করতেছো 100 কিলোহার্টজ। সে কি করবে, যখন 000 জেনারেট করবে, তখন এই ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার কি করবে, 100 কিলোহার্টজের সিগন্যাল ক্যারিয়ার হিসেবে পাঠাবে। তখন সোর্স কি করবে, 100 কিলোহার্টজের এটাকে মডুলেট করবে। পরের মোমেন্টে, তাহলে পরের মোমেন্টে যখন 111 আসলো, তখন সে 200 কিলোহার্টজের সিগন্যাল জেনারেট করবে। তাহলে সোর্স কি করবে, 200 কিলোহার্টজের সিগন্যালটাকে মডুলেট করবে। তাহলে এক এক টাইমে সে এক একটা সিগন্যালকে মডুলেট করতেছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যেটা পাচ্ছি, কখনো আমার আহ 100 কিলোহার্টজের সিগন্যালটা মডুলেশনটা হচ্ছে, আবার 200 কিলোহার্টজের সিগন্যালের মডুলেশন যেটা, ওইটা কখনো ইউজ হচ্ছে। হুম, আচ্ছা। রেজাল্ট যেটা হচ্ছে তোমার, তোমার রেজাল্ট হচ্ছে এটা দেখো। ঠিক আছে, তুমি কোনো একটা টাইমে এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছো, আবার আরেকটা টাইমে আমার আমার কথাটা, তোমার কথা, এখন তুমি মনে করো তোমার কথা তুমি এফএইচএস অ্যাপ্লাই করতেছো আমাদের কথা। তাহলে আমাদের কথাকে আমরা 1 নাম্বার হোপিং পিরিয়ডে, 1 নাম্বার হোপ মানে কথাটা হচ্ছে লাভ দেয়া, হোপ, এই জন্য ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম বলতেছে। ঠিক আছে, হোপ মানে হচ্ছে লাভ দেয়া। তাহলে 1 নাম্বার হোপিং পিরিয়ডে আমরা 700 কিলোহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করে পাঠাচ্ছি। এখন কেউ ধরতেছে, কেউ মনে করো ধরতে চাচ্ছে আমাকে, আমার কথাটা ধরতে যাচ্ছে, তাহলে সে 700 কিলোহার্টজে ট্রাই করবে, কিন্তু কিন্তু সে পাবে না, কারণ আমি পরের 2 নাম্বার হোপিং পিরিয়ডে এসে আমি 900 কিলোহার্টজে চলে গেছি। এবং আমি যে লাফালাফি করতেছি এটা পুরোপুরি র্যান্ডম, মানে মোটামুটি র্যান্ডম, কারণ হলো আমি লাফালাফিটা করতেছি এই সিউডো র্যান্ডম কোড জেনারেটরের, ও কিভাবে প্যাটার্ন জেনারেট করতেছে সেই হিসেবে, সে এক এক সময় এক একটা প্যাটার্ন জেনারেট করতেছে। তাহলে এটা র্যান্ডম না? এখানে এমন না যে আমি 101-এর পরে আমি এটাতে যাব, তারপর 11-এর পরে এটাতে যাব, তারপরে এটাতে, তার মানে 200 থেকে আমি 300-তে যাব, 300 থেকে 400-তে যাব, এরকম কোনো প্যাটার্ন নাই এখানে, আমি পুরোপুরি র্যান্ডমলি একটা থেকে একটাতে লাভ দিচ্ছি। ঠিক না? জি স্যার। আর ফ্রিকোয়েন্সিটা কি ডিফাইন করা থাকবে না আগে থেকে?
হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি গুলো তো ডিফাইন করা থাকবে। আমি কয়টার মধ্যে লাভ দিব আর কি, এটা তো ডিফাইন করা থাকবে। ঠিক আছে, এটা ডিফাইন করা থাকবে। তাহলে ও আমাকে যখনই ধরতে যাচ্ছে, ও চিন্তা করতেছে আমি 700 কিলোহার্জ, তাহলে যখন 700 কিলোহার্জে ট্রাই করতে যাবে, কিন্তু তখন আমি পাঠিয়ে দিচ্ছি 900 কিলোহার্জে, তাহলে ও আমাকে 900 কিলোহার্জের সিগন্যালটা ধরতে পারলো না। বুঝতে পারছো? তাহলে এটা ইভসড্রপিং প্রিভেন্ট করতেছে না? জি স্যার। আচ্ছা, একইভাবে জ্যামিংও প্রিভেন্ট করতেছে নাকি? কারণ যদি সে 700 কিলোহার্জ কে জ্যাম করতে যায়, আমি তো